Hello, Assalamualaikum everyone. Hello my dear favorite students, Assalamualaikum everyone. কি অবস্থা সবার? কেমন আছো সবাই? হ্যালো, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? বাসায় সবাই কেমন আছে? আসসালামু আলাইকুম। ঈশা রহমান, ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি আক্তার, আরিয়ান আহমেদ, দীপু, নীলুফার হোসেন, সাবরিন, কি অবস্থা? আরাফাত হোসেন, বৃষ্টি আক্তার। তারেক মাহমুদ, মুস্তাফিজুর, ওকে। তো দেখো, আমরা গতদিন একটা প্যাসেজ পড়তেছিলাম, আর আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় বসে পড়াশোনা করতেছো ঠিক মতো। তো গতদিন আমরা যে প্যাসেজটা পড়েছিলাম সেটা আমরা শেষ করতে পারি নাই। তো ওইটার ইম্পর্টেন্ট কিছু অংশ এখনো বাকি আছে, খুবই ইম্পর্টেন্ট অংশ, ইম্পর্টেন্ট না শুধু, খুবই ইম্পর্টেন্ট। তো ওইটা আমরা যেটা পড়তেছিলাম সেটা কি, সেটা হচ্ছে এই ট্রাফিক এডুকেশন। যে এখানে ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ট্রাফিকের রাজধানী ঢাকারে বলা হয় ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে ট্রাফিকের রাজধানী। কোনো রাজধানীতে এত ট্রাফিক হয় না ঢাকার মতো, যেটা, ঠিক আছে। ওকে, তো চলো এখন আমরা স্টার্ট করি, ঠিক আছে। এটার বাকি অংশ যেটা ছিল সেটা আমরা শেষ করি। লেসেন্সের পরে না, ভাইয়া পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে আর একটু বিস্তারিত পড়ালে ভালো হতো। দেখো আরিয়ান, প্রশ্ন করতে হবে যে ভাই আমি এইটা জানতে চাচ্ছি বা জিনিসটা এইভাবে দেখেন। এটা এখন আমি একা একা যখন পড়াই তখন আমার যতগুলা জিনিস মাথায়, যতগুলা ফ্যাক্টর আসে আমি সেইভাবে বুঝাই দিই। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাক্টিভ, প্যাসিভ, ইনফিনিটিভ, যে জিনিসগুলো আসে আমি বলি, মোডাল। কিন্তু এছাড়াও তুমি তো প্রশ্ন করতে হবে আমাকে। কারণ তুমি যদি প্রশ্ন না করো তাইলে কিভাবে, তুমি মনে মনে যেটা জানতে চাচ্ছ আমি তোমার মনের কথা তো জানতে পারি না। তুমি যখন প্রশ্ন করবে একমাত্র তখনই আমি বুঝতে পারবো যে তুমি এটা জানতে চাচ্ছ, ঠিক আছে। সো প্রশ্ন করতে হবে ব্রাদার। দেখো, তো আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? হ্যাঁ, এই পর্যন্ত আমরা পড়েছিলাম যে ডিফিকাল্ট টু সলভ। তো ঢাকাস ইনফ্রাস্ট্রাকচার, ঢাকার অবকাঠামো, ঢাকাস ইনফ্রাস্ট্রাকচার। আরেকটা জিনিস হচ্ছে তোমাদের বাসায় বসেও প্যাসেজ পড়তে হবে। আমি যেটা পড়াই দেই, আমি পড়ানোর 2-3 ঘন্টা পরে তুমি নিজেও বাসায় বসে বা একদিন পরে এই প্যাসেজটা তোমাকে আরেকবার নিজের পড়তে হবে। এগুলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাসেজ, এর মধ্যে থেকে আসার সম্ভাবনা সবচাইতে বেশি। আমার কথা বুঝতে পারছো? তো তোমাকে নিজেকেও পড়তে হবে, শুধু যে সব যে স্যার পড়ায় দিবে এটা কিন্তু ভুল ধারণা। দেবাজিৎ দাস, ভাইয়া ইংরেজিতে কবিতাগুলো থেকে কিভাবে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের প্রশ্ন হতে পারে তা আজকের ক্লাসে আলোচনা করবেন। ভাইয়া এটা আমি আলোচনা করেছি এবং আমি সেই পিডিএফটাও দিয়ে দিয়েছি, তুমি হয়তো ক্লাসে অনিয়মিত ছিলা। আমি কিভাবে কবিতা আসে, কবির নাম জানতে চাই, কোন কবিতা থেকে লাইনগুলো নেওয়া হয়েছে সেটা জানতে চাই, কনটেক্সটটা কি, ব্যাখ্যাটা কি সেটা জানতে চাই। এটা আমি বুঝাইছি এবং আমি পিডিএফটাও দেয়া হয়ে গেছে। তুমি এখন বলতেছো ভাইয়া এটা বুঝাই দেন। ভাইয়া গ্রুপ ভার্বের পিডিএফটা লাগবে, আচ্ছা ওইটা অবশ্যই দেয়া হবে। ভাইয়া সি ইউনিটে তো প্রেসিস আছে, তাছাড়া ছোট প্যারাগ্রাফ টাইপেরও আসে, একটু কিছু টপিক বলে দিলে ভালো হতো। মাহমুদুল হাসান, সি ইউনিটে প্রেসিস রাইটিং আর সামারি রাইটিং এর মতোই একটা লেখার মূল ভাবটা লেখা, একটা লেখার মূল ভাব সেই জিনিসটা লেখা। ওকে, তো আমরা এখন পড়া স্টার্ট করি, ঠিক আছে। আবার তোমাদের প্রশ্ন নেব একটু পরে। তো দেখো ঢাকাস ইনফ্রাস্ট্রাকচার, তো ঢাকার
যে অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার মানে কি অবকাঠামো, এটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ। তো ঢাকার অবকাঠামো, সরি নাউন, তোমাদের কমেন্ট দেখতে যে ভুল হয়ে গেছে, ইনফ্রাস্ট্রাকচার একটা নাউন, এটার মানে কি অবকাঠামো, এটার মানে কি অবকাঠামো। তো ঢাকার অবকাঠামো ডাজেন্ট ম্যাচ, এটা ম্যাচ করে না দ্য স্কেল অফ ইটস পপুলেশন, এটার জনসংখ্যার যে মাত্রা, মানে এটার জনসংখ্যার যে স্কেল, জনসংখ্যার যে চাপ, সেটার সাথে ঢাকার যে ইনফ্রাস্ট্রাকচারটা, ঢাকার যে অবকাঠামোটা, সেটা ম্যাচ করে না। জাস্ট 7% অফ দ্য সিটি, এই শহরের জাস্ট 7%, জাস্ট মানে কি মাত্র, জাস্ট একটা কি অ্যাডভার্ব, মাত্র 7% অফ দ্য সিটি ইজ কভার্ড বাই রোডস কম্পেয়ার্ড উইথ অ্যারাউন্ড 25% অফ প্যারিস অ্যান্ড ভিয়েনা। দেখো, একটা আদর্শ শহরের, একটা ভালো শহরের ন্যূনতম তার 25% সড়ক থাকতে হয়। একটা ভালো শহরের, যে শহরটা ভালো, যে শহরটা গুড, একটা আইডিয়াল একটা শহরের কত পার্সেন্ট মনে রাখবা, 25% হচ্ছে যে 20%-এর বেশি, 25% যে হইতে হবে এমন না, তবে 20%-এর বেশি সেখানে সড়ক থাকতে হয়। কি থাকতে হয়? সড়ক। কিন্তু আমাদের রাজধানীর যে আয়তন, তার মাত্র 7 থেকে 8% মাত্র রাস্তা আছে, মানে 3 ভাগের 1 ভাগ, 20-এর 7 মনে করো। আর প্যারিস আর ভিয়েনাতে কত? 25%-ই সড়ক, 25%-ই কি সড়ক। তো ঢাকা অলসো সাফার্স ফ্রম দ্য অ্যাবসেন্স অফ প্ল্যান্ড রোড নেটওয়ার্ক। তো এছাড়াও ঢাকা ভুগতে থাকে, সাফার্স ফ্রম কি ভুগতে থাকা, সাফারের পরে অ্যাপ্রোপ্রিয়েট কি প্রিপোজিশন কি বসে? ফ্রম। তো ঢাকা অলসো সাফার্স ফ্রম, তো এছাড়াও ঢাকা ভুগতে থাকে, কিসে ভুগতে থাকে? দ্য অ্যাবসেন্স অফ, অনুপস্থিতিতে। কিসের অনুপস্থিতি আছে ঢাকায়? প্ল্যান্ড রোড নেটওয়ার্ক, পরিকল্পিত সড়ক নেটওয়ার্ক বা পরিকল্পিত সড়কের যে নেটওয়ার্ক, একটা প্ল্যান্ড পরিকল্পনা মাফিক কোন সড়ক ব্যবস্থা, সড়কের সিস্টেম, এই জিনিসটা অ্যাবসেন্স, এই জিনিসটা অনুপস্থিত, এবং এটার জন্য ঢাকা শহরকে ভুগতে হয়। সো ঢাকা অলসো সাফার্স। ভাইয়া প্যাসেজের নাম বলেন। এটা হচ্ছে ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। গতদিন যেটা পড়ানো হয়েছিল তার পরবর্তী অংশ থেকে দেখো। তো দেয়ার আর 650 মেজর ইন্টারসেকশনস বাট অনলি 60 ট্রাফিক লাইটস। তো এই ঢাকার মধ্যে দেয়ার আর 650টা মেজর ইন্টারসেকশন আছে, মেজর মোড় আছে, মোড়। ইন্টারসেকশন মানে কি? ছেদ বা মোড়, অর্থাৎ কয়টা? 650টারও বেশি প্রধান প্রধান মোড় আছে। বাট অনলি, কিন্তু মাত্র 60 ট্রাফিক লাইটস, কিন্তু ট্রাফিক লাইট আছে কয়টা? মাত্র 60টা। মাত্র কয়টা? 60টা। সো মেনি অফ হুইচ ডোন্ট ওয়ার্ক, এর মধ্যে আবার অনেকগুলোই কাজ করে না, এর মধ্যে আবার অনেকগুলোই কি কাজ করে না। আছে ট্রাফিক আছে, মোড় আছে 650টা, ট্রাফিক লাইট আছে মাত্র 60টা, তার মধ্যে আবার বেশিরভাগই কাজ করে না। অ্যাবসেন্স অফ কি প্রিপোজিশনস? হ্যাঁ, অ্যাবসেন্স অফ, এটা প্রিপোজিশন, এই অফটা প্রিপোজিশন, ঠিক আছে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস একটু আমি দেখাই দিই তোমাদেরকে, এই লাইনটা আসতে পারে, ঠিক আছে, এটা তুলে দিতে পারে, যে আমি একটু দেখাই। দেখো যে ঢাকাস ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ ঢাকার অবকাঠামো অলসো সাফার্স ফ্রম দ্য অ্যাবসেন্স অফ প্ল্যান্ড রোড নেটওয়ার্ক। সো এই লাইনটা তুলে দিয়ে এইটুকু মুছে দিবে, এই সাফার শব্দটা এখানে কি দিবে? এই সাফার শব্দটা মুছে দিবে, এই সাফার। তখন তোমাকে এই সাফারটা মনে রাখতে হবে, এখানে 4টা ভার্ব দিবে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তো ঢাকা অলসো সাফার্স ফ্রম দ্য অ্যাবসেন্স অফ প্ল্যান্ড রোড নেটওয়ার্ক। তো এখানে সঠিক উত্তর কি? সাফার্স। দেখো, সো দ্যাট মিন্স, তো দেখো 650টা মোড় আছে, মাত্র 60টা ট্রাফিক আছে, আর এর মধ্যে বেশিরভাগই কি কাজ করে না। দ্যাট মিন্স এটা বুঝায় দ্য পুলিশ ফোর্স, পুলিশ বাহিনী ইজ নট এনফোর্সিং। তো পুলিশ বাহিনী এনফোর্স করতেছে না, প্রয়োগ করতেছে না ড্রাইভিং অর পার্কিং রুলস, গাড়ি চালানোর আর পার্কিং করার যে রুলস, নিয়মটা, সেটা তার মানে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োগ করতেছে না। দে আর ইন দ্য ইন্টারসেকশন, তারাই দাঁড়িয়ে আছে ওই মোড়গুলোতে, ডিরেক্টিং ট্রাফিক, ট্রাফিককে নির্দেশ দেওয়ার জন্য, এটাই তোরা দাঁড়া, এই লাইন যাও, এই দিক থেকে আসবে, তো এবার তোমরা দাঁড়া, এরকম। সো ব্যাপারটা কি? ব্যাপারটা হবে 650টা মোড়ে 650টা ট্রাফিক লাইট থাকবে, ট্রাফিক লাইট অনুযায়ী মানুষ একা একা ওই ট্রাফিক লাইটের নির্দেশনা অনুযায়ী যাবে, কিন্তু সেটা না করে কি হচ্ছে ট্রাফিক পুলিশই সেখানে দাঁড়ায় আছে নির্দেশ দেওয়ার জন্য, এই তোমরা এই দিক থেকে যাও, তোমরা এই দিক থেকে যাও, তোমরা এই দিক থেকে যাও, এরকম ব্যাপারটা বুঝা গেছে? Okay, the cost of Dhaka's traffic congestion is estimated at 3.8 billion a year. Cost of, এটাও ইম্পর্টেন্ট। the cost of মানে কি? ব্যয়। cost of মানে কি? ব্যয়।
দেখো, সো ঢাকার ট্রাফিক কনজেশন, ঢাকার ট্রাফিকের যে ভিড়, এটার যে ব্যয়টা, মানে আমাদের ঢাকা শহরের যে জমাটবদ্ধ ট্রাফিক, কনজেশন মানে ভিড়, ক্রাউড, জমাট বাঁধা। তো কস্ট অফ ঢাকার ট্রাফিক কনজেশন, তো ঢাকায় যে পরিমাণ ট্রাফিকের মানে জ্যাম লাগে ইজ এস্টিমেটেড অ্যাট 3.8 বিলিয়ন এ ইয়ার, এটার কস্ট। তো এটার জন্য আমাদের ব্যয় হচ্ছে বা খরচ হচ্ছে 3.8 বিলিয়ন এ ইয়ার। মানে ঢাকা শহরের ট্রাফিকে আমাদের যে পরিমাণ সময় নষ্ট হয়, আমাদের যে পরিমাণ কর্মঘণ্টা নষ্ট হয়, তার এস্টিমেটেড ব্যয় সেটা কত? 3.8 বিলিয়ন এ ইয়ার। ভাবা যায়? ইন্টারসেকশন মানে মোড়, মোড় এটা একটা নাউন, এটার মানে মোড়, ছেদ অথবা মোড়। ছেদ অথবা মোড় বুঝো তুমি? আচ্ছা আমি একটু বলি, এই যে মনে করো একটা রাস্তা যাচ্ছে, ঠিক আছে, এই যে একটা রাস্তা, হ্যাঁ, এই যে হচ্ছে সরি ধরো, দেখো এই যে হচ্ছে একটা সড়ক যাচ্ছে, এটা একটা রাস্তা, ঠিক আছে, ওকে। এবার এইখান থেকে আরেকটা রাস্তা গেল, এটাকে ছেদ করে, ওইটাকে ছেদ করে এখান থেকে আরেকটা রাস্তা গেল, ওইটাকে ছেদ করে এখান থেকে আরেকটা রাস্তা গেল, তখন এটাকে কি বলা হয়? ইন্টারসেকশন। দেখো, দেখেছো? সো এইটা কি হইলো? এটা একটা মোড় হইলো। কি হইলো? এটা একটা মোড় মানে ছেদ, অর্থাৎ একটা রাস্তাকে ক্রস করে আবার এই রাস্তাটাকে এই দিক থেকে ক্রস করলো, আবার এই রাস্তাটাকে এরা এই দিক থেকে ক্রস করলো। তো এই যে যে জায়গাটা, এটাকে কি বলা হয়? ইন্টারসেকশন মানে ছেদ অথবা মোড়। বোঝা গেছে? ওকে, এটা একটা নাউন, ইন্টারসেকশনটা কি একটা নাউন। ওকে, তো আমরা কোথায় ছিলাম? দেখো, সো এরপর তো 3.8 বিলিয়ন এ ইয়ার, তো দ্যাট ইজ জাস্ট দ্য ডিলেজ এন্ড এয়ার পলিউশন। তো এই যে 3.8 বিলিয়ন যে এস্টিমেটেড মানে আনুমানিক আমাদের যে লস, আমাদের যে ব্যয়টা, তো দ্যাটস জাস্ট দ্য ডিলেজ এন্ড এয়ার পলিউশন। এটা কেন হচ্ছে? ডিলে, দেরি হওয়ার কারণে হচ্ছে, আর এয়ার পলিউশনের কারণে হচ্ছে। কেন হচ্ছে? দুইটা কারণে। এক নাম্বার হচ্ছে ডিলে করা, অর্থাৎ ট্রাফিক জ্যামে পড়লে আমাদের দেরি হয়, আর দুই নম্বর এয়ার পলিউশন। এই দুইটা কারণে বছরে 3.8 বিলিয়ন ডলার আমাদের ব্যয় খরচ হয়। মানে আচ্ছা এখন একটা কথা বলি, এই যে 3.8 বিলিয়ন যে খরচটা, এটা কিন্তু মানে আমরা আয় করছি সেখান থেকে কাটতেছে না, কিন্তু আমরা ওই টাইমটায় আয় করতে পারতাম, আমরা ওই টাইমটাতে আয় করতে পারতাম যদি আমরা ট্রাফিকের জ্যামে বসে সময়গুলো নষ্ট না হইতো। বোঝা গেছে? তো এই 3.8 বিলিয়ন এমন না যে আমাদের অর্থনীতিতে আমরা আয় করছিলাম সেটা খরচ হচ্ছে, তা না, কিন্তু ওই জ্যামে না থাকলে এই কর্মঘণ্টাগুলো আমরা ব্যবহার করে 3.8 বিলিয়ন আমরা আয় করতে পারতাম, এটা বুঝাইছে। তো এরপরে দেখুন, তো এটা হচ্ছে, তাও এই যে 3.8 বিলিয়ন, এটা শুধুমাত্র ডিলেস অ্যান্ড পলিউশনের কারণে, দেরি হচ্ছে আমাদের, দেরির কারণে, বিলম্বের কারণে, আর কি, আর এয়ার পলিউশনের কারণে। তো লেস, নট দ্য লেস ট্যানজিবল লসেস ইন কোয়ালিটি অফ লাইফ, কিন্তু জীবনের যে ক্ষতিটা হচ্ছে, এবং নট দ্য লেস ট্যানজিবল মানে কম বোধগম্য, ট্যানজিবল মানে বোধগম্য। কিছু কিছু জিনিস আছে আমরা দৈনন্দিন জীবনে খুব কমই ফিল করি, খুব কমই বোধ করি, কিন্তু সেই জিনিসটা যে আমাদের জীবনের গুণগত মানটা কমাই দিয়েছে সেটা আমরা খেয়াল করি না। তো এই যে 3.8 বিলিয়ন যে খরচটা হচ্ছে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, এটাও তুলে দিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ডিলেস অ্যান্ড এয়ার পলিউশনের কারণে কত? আমাদের 3.8 বিলিয়ন। ডিলেস, কারণটা কি ছিল? ডিলেস অ্যান্ড এয়ার পলিউশন, এই দুটো মাথায় রেখো। তোমার পরীক্ষার হলে মনেই হবে না যে এইটার কারণে নাকি এত লস হয়। এখানে আরো অপশন দিবে, মনে করো ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ, অথবা দিবে করাপশন, অথবা ব্ল্যাক মানি, এই ধরনের অপশন দিয়ে দিবে। তোমার কাছে ওইগুলো রাইট মনে হবে, এটা রাইট মনে হবে না, পরীক্ষার হলে এমনই। সো নট দ্য লেস টেনজিবল, তো লেস টেনজিবল কি? কম বোধগম্য, লসেস ইন কোয়ালিটি অফ লাইফ। তো এই জ্যামের কারণে আমাদের জীবনযাত্রার মানে, কোয়ালিটি অফ লাইফে আমাদের জীবনযাত্রার যে স্ট্যান্ডার্ডটা, সেখানে যে লসটা হচ্ছে, সেটা ছাড়া শুধুমাত্র বিলম্ব আর বায়ু দূষণের কারণে ক্ষতি হচ্ছে কত? 3.8 বিলিয়ন ডলার। তো লেস ট্যানজিবল যে লসেস, তুমি মনে করো যে ট্রাফিক জ্যামে বসে থাকলে, তোমার যাওয়ার কথা 4টায়, তুমি 2টায় বাসা থেকে বের হইছো, তোমার তারপরও তুমি পৌঁছাইতে পারো না, তুমি পৌঁছাইছো 5টার পরে, 6টার পরে, কখনো কখনো 7টায়। তো এখন এই টাইমে যাওয়ার পরে তুমি অলরেডি টায়ার্ড, তুমি এক্সস্টেড, তখন আর তোমার কাজ বাজ কোনো কিছু করতে মনোযোগ বসবে না, তখন তোমার রেস্ট দরকার। তো এই যে ক্ষতিটা তোমার হইলো, এখন আমরা শুধু ওই বিলম্বতে যে ক্ষতি হয়েছে ওইটা দেখতেছি, কিন্তু এই যে এখন আসার পরে যে আরো ক্ষতি হচ্ছে, তোমার মাইন্ডসেট ঠিক না, এখন তোমার রেস্ট দরকার, তুমি এক্সস্টেড, এই জিনিসগুলো লেস টেনজিবল লস, অর্থাৎ কম বোধগম্য লস, কম ধরা হয় এই লসগুলা। তো প্যারাডক্সিক্যালি মানে আপাত দৃষ্টিতে, দা পুয়ার ইনফ্রাস্ট্রাকচার, আপাত দৃষ্টিতে মানে কি? প্যারাডক্সিক্যালি মানে উপর থেকে দেখলে, প্রাথমিকভাবে দেখলে, প্রাইমারিলি দেখলে,
তো প্যারাডক্সিক্যালি আপাত দৃষ্টিতে দ্য পুয়ার ইনফ্রাস্ট্রাকচার, নিম্নমানের অবকাঠামো ইজ ওয়ান অফ দ্য রিজনস, একটা অন্যতম কারণ, হয় দ্য সিটি ইজ গ্রোয়িং সো ফাস্ট, যে কারণে এই শহর এত দ্রুত গ্রোথ হচ্ছে, গ্রোয়িং সো ফাস্ট। ঠিক আছে, সো প্যারাডক্সিক্যালি আপাত দৃষ্টিতে দ্য পুয়ার ইনফ্রাস্ট্রাকচার, এই জিনিসগুলা, এই ওয়ার্ডগুলো, এই প্যাসেজটা আমি পড়াচ্ছি, তোমরা আরেকবার পড়বা নিজেরা বাসায় বসে, এটা খুব ইম্পর্টেন্ট। সো দেখো, প্যারাডক্সিক্যালি আপাত দৃষ্টিতে দ্য পুয়ার ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ নিম্নমানের যে ইনফ্রাস্ট্রাকচার, নিম্নমানের যে অবকাঠামো, ইজ ওয়ান অফ দ্য রিজনস, এটা অন্যতম কারণ, হয় দ্য সিটি ইজ গ্রোয়িং সো ফাস্ট, যে কারণে শহরটা এত দ্রুত বাড়তেছে। উইদাউট রোডস অর ট্রেনস, এই শহরটা এত দ্রুত বাড়তেছে বলতে কি বুঝাইছে বলো তো? শহরের জনসংখ্যা। সো উইদাউট রোডস অর ট্রেনস, সড়ক অর রোডস অর ট্রেনস টু হুইস্ক দেম টু দ্য সাবার্বস। দেখো এখানে উইদাউট রোডস অর ট্রেনস টু হুইস্ক দেম টু দ্য সাবার্বস, ঢাকাস রেসিডেন্টস হ্যাভ নো চয়েস বাট টু ক্রাউড ইনটু দ্য মিডল, সেট আপ স্লামস বিটুইন হাই রাইজেস অ্যান্ড ওয়াক টু ওয়ার্ক। দেখো এই রোডস আর ট্রেনস টু হুইস্ক দেম টু দ্য সাবার্বস, এগুলাতে ঝুলে ঝুলে তারা সাবার্ব যায়, উপশহরে যায় কাজের জন্য ঢাকার থেকে। ঠিক আছে, তো উইদাউট রোডস অর ট্রেনস, এই লাইনটার অ্যাকচুয়ালি আমি ভালো মিনিং পাইলাম না এখন পর্যন্ত, উল্টা লাগে, মানে হয় না, সেন্টেন্সটাতে ত্রুটি আছে। উইদাউট রোডস অর ট্রেনস, এখানে লিখছে উইদাউট রোডস, সড়ক ছাড়া। আচ্ছা, সড়ক ছাড়া এটা কোনো কোশ্চেন হয়? গাড়ি ছাড়া, উইদাউট বাস, উইদাউট ট্রেনস, উইদাউট পিকআপস, উইদাউট কারস, এটা হয় উইদাউট রোডস, সড়ক ছাড়া। সড়ক ছাড়া ওই উইদাউট ট্রেনস হয়, ট্রেন ছাড়া এটাও হয়, কিন্তু উইদাউট রোডস। তো সড়ক বা ট্রেন ছাড়া, টু উইস্ক দেম টু দ্য সাবার্বস, এই উইস্ক মানে তাড়াহুড়া বা তড়িঘড়ি করে কোথাও যাওয়া। সো উইস্ক দেম টু দ্য সাবার্বস, তারা উপশহরের দিকে তড়িঘড়ি করে যায়। তো ঢাকাস রেসিডেন্টস, ঢাকার বাসিন্দারা, হ্যাভ নো চয়েস, এদের কোনো চয়েস নাই, বাট টু ক্রাউড মানে হাতে কোনো অপশন নাই, কোনো বিকল্প নাই, বাট টু ক্রাউড ইনটু দ্য মিডল, সেট আপ স্লামস বিটুইন হাই রাইজেস অ্যান্ড ওয়াক টু ওয়ার্ক। তো ঢাকায় যারা নিম্নমানের, তাদের কাছে কোনো অন্য কোনো অপশন নাই, কি ছাড়া? বাট টু ক্রাউড ইনটু দ্য মিডল, দুইটা জায়গার মাঝখানে ভিড় করা। মিডল মানে মাঝখানে, কিসের মাঝখানে? সেট আপ স্লামস বিটুইন হাই রাইজেস। হাই রাইজেস কি জানো? উঁচু উঁচু বিল্ডিং কে বলা হয় হাই রাইজেস। উচ্চ উচ্চ সুউচ্চ যে বিল্ডিং গুলা, তাকে কি বলা হয়? হাই রাইজেস। তো এই হাই রাইজেস এর মাঝখানে সেট আপ স্লামস, বস্তি স্থাপন করা। আর মিডিল ইনটু দ্য ক্রাউড মানে ক্রাউড ইনটু দ্য মিডিল, আর এগুলার মাঝখানেই ভিড় করা, এগুলোর মাঝখানে কি ভিড় করা। আর হাই রাইজ সুউচ্চ দালানগুলোর মধ্যে কি বসতি স্থাপন করা, বস্তি আর কি। এন্ড এবং ওয়াক টু ওয়ার্ক, আর হেঁটে হেঁটে কাজে যাওয়া। ওয়াক টু ওয়ার্ক, ওয়াক মানে হাঁটা, টু ওয়ার্ক হেঁটে হেঁটে কাজে যাওয়া। সো ঢাকাস রেসিডেন্টস হ্যাভ নো চয়েস বাট টু ক্রাউড ইনটু দ্য মিডল, এরা বাস ট্রেন সড়কের মাঝখানে ভিড় করে, তারপরে উঁচু উঁচু সুউচ্চ দালানগুলোর মাঝখানে যে চিপা যে জায়গাটা থাকে সেখানে বস্তি স্থাপন করে, দুইটা বিল্ডিং এর মাঝখানে যে 5 হাত জায়গা থাকে সেখানে। অ্যান্ড ওয়াক টু ওয়ার্ক, এবং হেঁটে হেঁটে কাজে যায়। ওকে, সো এই জিনিসটা এই পর্যন্তই, এই প্যাসেজটা ইম্পর্টেন্ট। আর এই যে যা আছে রিক্সা টিক্সা নিয়ে, এগুলো নট দ্যাট ইম্পর্টেন্ট, এগুলো তোমার পড়তে হবে না। কথা বোঝা গেছে? এগুলো নট দ্যাট ইম্পর্টেন্ট, তোমার লাগবে কোন পর্যন্ত? এই পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে ক্লিয়ার? সো এই অংশটা এই পর্যন্ত, এই প্যাসেজটা আমাদের কাজে লাগবে যদি কিছু দেয় এর মধ্যে, কারণ এরপরে ওই যে রিক্সা সিএনজি এইগুলা নিয়ে কথা বলছে, সো ওগুলা ইম্পর্টেন্ট না। আর এই প্যাসেজটা তুমি নিজেও আরেকবার রিভিশন দিয়ে যাওয়া পরীক্ষার আগে, ঠিক আছে, কারণ দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এই যে ট্রাফিক পুলিশ কবিতাটা, এটা ওই যে আমি তোমাদের পোয়েমের যে পিডিএফটা দিছি, ওই পোয়েমের পিডিএফটা থেকে পড়ে নিও তুমি, ঠিক আছে? বাংলা অনুবাদ সহ দেওয়া আছে, একদম সহজ, এটাতে অত কঠিন কিছু না, জাস্ট ইজি। ওকে, এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, হোয়াট ইজ ডায়াসপোরা। এখানে আসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটাতে আসো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই। আচ্ছা দাঁড়াও, আমি একটু ফাইলটা কেটে দিয়ে আবার ওপেন করতে হবে, ফাইলটা ল্যাগ করতেছে, সরি।
দেখো আমরা এখন যাব এই জায়গাটাতে, ঠিক আছে। হোয়াট ইজ ডায়াসপোরা, খুবই ইম্পর্টেন্ট, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট হট টপিক, ঠিক আছে। ইউনিট 9 এ ডায়াসপোরা এটা বের করা আছে, জুম ইন করা উচিত না, দেখা যাচ্ছে না। ওকে, এই ডায়াসপোরা, হোয়াট ইজ ডায়াসপোরা, পেজ নাম্বার 109, পেজ নং কত 109, ঠিক আছে 109 পেজ, এটা বের করো। 109 পেয়ে গেছি, একবারে বের করে দিয়েছি। ভাইয়া এই ইনফরমেশন গুলা কি কারেন্ট ইনফরমেশন, এগুলা কি জিকে হতে পারে? না 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 না, এগুলা জিকে থেকে কোনোদিন আসবে না, জিকে তে এসব পাবা না। সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ আলাদা বিষয়, হ্যাঁ এটা সাধারণ জ্ঞান না। খালি চুল নেমে আসে, এই চুল কয়টা কথাই শুনতেছে না। তারেক রহমান লিখছে হিউম্যান রাইটস প্যাসেজটা পড়াবেন না, না ওটা ইম্পর্টেন্ট না। দেখো সো ডায়াসপোরাতে আমরা আসি, সবাই পাইছো বের করে, বের করতে পারছেন সবাই? ওকে, তো সো এখানে দেখো দ্য টার্ম ডায়াসপোরা, ডায়াসপোরা কি অভিবাসী বা দেশান্তরী। ডায়াসপোরা কি অভিবাসী বা দেশান্তরী, অর্থাৎ দেশ থেকে দেশ, নিজের দেশ ত্যাগ করে পৃথিবীর অন্য কোনো দেশে বা পৃথিবীর অন্য কোনো জায়গায় গিয়ে বসতি স্থাপন করা, নিজের দেশের বর্ডারের বাইরে গিয়ে, নিজের দেশের বর্ডারের বাইরে গিয়ে পৃথিবীর অন্য কোনো দেশে বা অন্য যে কোনো জায়গায় গিয়ে বসতি স্থাপন করা, তাকে কি বলে? তাকে বলা হয় ডায়াসপোরা, ঠিক আছে, তাকে কি বলে? ডায়াসপোরা। ওকে, দেখো তো ডায়াসপোরাটা কি এবং এটা নিয়ে, আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যাসেজ, প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ওয়ার্ড গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো দ্য টার্ম ডায়াসপোরা, ডায়াসপোরা যে টার্মটা ইজ ইউজড টু রেফার টু পিপল, তো এটা ব্যবহৃত হয়, ইজ ইউজড টু রেফার টু পিপল হু হ্যাভ লেফট দেয়ার হোমল্যান্ডস। তো এখানে ইজ ইউজ টু রেফার টু পিপল, এটা অ্যাক্টিভ না প্যাসিভ, কে বলতে পারবা? এটা কি অ্যাক্টিভ নাকি এটা প্যাসিভ? দ্য টার্ম ডায়াসপোরা ইজ ইউজড টু রেফার টু পিপল, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? জান্নাতুল ইভা মুন্নি হ্যাঁ লিখেছে যে রোহিঙ্গারা ডায়াসপোরা, হ্যাঁ রোহিঙ্গারা ডায়াসপোরা, তুমি সঠিক। প্রেসিস আর শর্ট প্যারাগ্রাফগুলোর সাজেশন প্লাস পিডিএফ। ভাইয়া তোমাকে আমার টেক্সট বুক অ্যানালিসিস পড়ানোর কথা, ভাইয়া তোমাকে আমার প্যারাগ্রাফ, শর্ট প্যারাগ্রাফ, প্রেসিস এগুলো দেওয়ার কথা না, কথা ছিল না, ঠিক আছে। ওকে, দেখো দ্য টার্ম ডায়াসপোরা, আর ওগুলা মানে ওই যে যে টপিকগুলো, ওইটা এমন কোনো বিষয় না যে তোমাকে আমি একটা ক্লাস দিয়ে দিলাম বা একটা টপিক দিয়ে দিলাম তুমি বুঝে গেলা, ওইটার জন্য তোমাকে সময় দিতে হবে। প্যারাগ্রাফ তুমি কি মনে হয় আমি 10টা প্যারাগ্রাফ বা কোনো ব্যক্তি তোমাকে 10টা প্যারাগ্রাফ দিল সেটার মধ্যে থেকে কমন আসবে, এটা তোমার মনে হয়? দেখো তো দ্য টার্ম ডায়াসপোরা, ডায়াসপোরা যে টার্মটা, হ্যাঁ এটা প্যাসিভে আছে, এটা কিসে আছে? এটা প্যাসিভে। তো দ্য টার্ম ডায়াসপোরা ইজ ইউজড, এটা কি প্যাসিভ। ডায়াসপোরা টার্মটা তো আর নিজে ব্যবহার করতে পারে না, মানুষ ব্যবহার করে, এক্সপার্টরা ব্যবহার করে, কি করতে? টু রেফার টু পিপুল, রেফার করতে, নির্দেশ করতে ওই সব জনগণকে, হু হ্যাভ লেফট দেয়ার হোমল্যান্ড, যারা ত্যাগ করেছে তাদের মাতৃভূমি। হু হ্যাভ লেফট, হ্যাভ বায়াস প্লাস ভার্বের ভিত্তি, আর হুটা কি রিলেটিভ প্রোনাউন, হুটা কি রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের কাজ কি? একটা সেন্টেন্সের দুইটা অংশকে যুক্ত করা। তো হু হ্যাভ লেফট দুইটা ক্লোজকে যুক্ত করা। তো হু হ্যাভ লেফট, লিভ মানে ত্যাগ করা, লিভের ভি2 কি? লেফট, ভি3ও কি? লেফট, সো লিভ লেফট লেফট। যারা ত্যাগ করেছে তাদের মাতৃভূমি, দেয়ার হোমল্যান্ড, এন্ড সেটেলড ইন, সেটেলড ইন মানে কি? বসতি স্থাপন করা, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন।
এবং সেটেলড ইন বসতি স্থাপন করেছে আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অন্য কোনো অংশে, পৃথিবীর অন্য কোনো অংশে। আইদার বিকজ দে ওয়ার ফোর্সড টু ডু সো, হয়তো এটা করতে তাদেরকে বাধ্য করা হয়েছে। আইদার বিকজ দে ওয়ার ফোর্সড টু ডু সো, হয়তো এটা করতে তাদেরকে বাধ্য করা হয়েছে, অর অথবা বিকজ দে ওয়ান্টেড টু লিভ অন দেয়ার ওন, অথবা তারা স্বেচ্ছায় দেশ ত্যাগ করতে চেয়েছিল, অর বিকজ দে ওয়ান্টেড টু লিভ অন দেয়ার ওন। ডায়াসপোরা মানুষ দুইটা কারণে করে। এক, ডায়াসপোরা করতে মানুষকে ফোর্স করা হয়, বাধ্য করা হয়। কি করা হয়? বাধ্য করা হয়। আরেকটা বিষয় কি? হ্যালো আমার, আচ্ছা আমি কি বেঁধে আছি ভিডিওতে না? ওকে। ডায়াসপোরা মানুষ কয়টা কারণে করে? দুইটা। এক নাম্বার হচ্ছে ডায়াসপোরা করতে বাধ্য করা হয়, তোমাকে দেশ ত্যাগ করতে আমি বাধ্য করলাম, এইটা এক নাম্বার। আর দুই নাম্বারটা কি? দুই নাম্বার হচ্ছে যে তুমি স্বেচ্ছায় চলে গেলা, তুমি নিজের ইচ্ছায় চলে গেলা, এরকম আর কি ব্যাপারটা। তো এরপরে দেখো, দ্য ওয়ার্ড ইজ ইনক্রিজিংলি ইউজড, তো এই শব্দটা ক্রমাগত বেশি করে ব্যবহার হচ্ছে। ইনক্রিজিংলি ইউজড, ইনক্রিজিংলি মানে ক্রমবর্ধমানভাবে বেড়ে চলেছে এটার ব্যবহার। ফর সাচ পিপুল, ওই সব লোকজনদের জন্য, অ্যাজ এ কালেকটিভ গ্রুপ, যারা একটা দলীয়ভাবে বা একটা সামষ্টিক দল, অ্যান্ড বা অর এ কমিউনিটি, অথবা একটা সম্প্রদায়। তো এই শব্দটার ব্যবহার বেড়েই চলেছে ওই সব লোকজনদেরকে বোঝানোর জন্য। কোন সব লোকজনদেরকে? যারা একটা কালেকটিভ গ্রুপ, একটা সামষ্টিক দল, অথবা একটা সম্প্রদায়, অথবা একটা কি সম্প্রদায়। তো ডায়াসপোরা কি একজন, তুমি একা ইংল্যান্ড গেলা, এটা ডায়াসপোরা না, একটা কমিউনিটি বা একটা দল। ডায়াসপোরা বৈশিষ্ট্য কি? একটা কমিউনিটি বা একটা সমষ্টিগত একটা দল থাকতে হবে, সমষ্টিগত একটা কি দল থাকতে হবে। বুঝে গেছে ব্যাপারটা? মানে তুমি একা গেলে হবে না, তোমার কমিউনিটিটা, রোহিঙ্গা কমিউনিটিটা কয় লাখ? 10 লাখ চলে আসছে বাংলাদেশে। সো এইটা ডায়াসপোরা। এখন একজন রোহিঙ্গা যদি আসে সেটা ডায়াসপোরা না, ঠিক আছে? ইনক্রিজিংলি কি অ্যাডভার্ব? ভাইয়া হ্যাঁ, ইনক্রিজিংলি অ্যাডভার্ব। সুন্দর প্রশ্ন, ইনক্রিজিংলি অ্যাডভার্ব। ওকে, তো দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন মেনি ডায়াসপোরাস, তো পৃথিবী অনেক ডায়াসপোরাস দেখেছে, বাট কিন্তু স্কলার্স, জ্ঞানীরা, হ্যাভ বিন স্টাডিং, এটা নিয়ে গবেষণা করতেছে, দ্য ফেনোমেনন, এই যে এইখানে শূন্যস্থান দিতে পারে স্যাররা, এই লাইনটা তুলে দিল শুধু এইটুক রেখে। দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন মেনি ডায়াসপোরাস, পৃথিবী অনেক ডায়াসপোরা ঘটনা দেখেছে, বাট স্কলার্স হ্যাভ বিন স্টাডিং, কিন্তু গবেষকরা এটা নিয়ে গবেষণা করতেছে, দ্য ফেনোমেনন, ফেনোমেনন মানে প্রপঞ্চ, মানে ঘটনাটা, এই বিষয়টা নিয়ে গবেষণা করতেছে, উইথ গ্রেট ইন্টারেস্ট, অতি আগ্রহ নিয়ে, অনলি ইন রিসেন্ট ডিকেডস, এই সাম্প্রতিক দশকে এসে। তো পৃথিবীতে অনেক আগে থেকেই দেশান্তরীর ঘটনা আছে, ডায়াসপোরার ঘটনা আছে, কিন্তু এক্সপার্টরা এটা নিয়ে গবেষণা করতেছে অনলি এই রিসেন্ট ডিকেড এসে, অনলি এই সাম্প্রতিক দশকে এসে, ঠিক আছে? ও একজন লিখছে, চলেন না আমরা সবাই ইংল্যান্ড যাই, ভাইয়া টাকা দিবে। হ্যাঁ, তোমরা মুনজেরিন আপুর সাথে যোগাযোগ করো, মুনজেরিন আপু নিয়ে যাবে না তোমাদেরকে। দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন মেনি ডায়াসপোরাস, তো এটা বোঝা গেছে, এটা এইভাবে পড়তে হবে জিনিসগুলা, যে কোন শব্দটা আসার মতো, কোন শব্দটা স্যাররা দিয়ে দিতে পারে। ওকে, তো অ্যামং দ্য গ্রেট ডায়াসপোরাস অফ হিস্ট্রি, তো ইতিহাসের গ্রেট সেরা যে ডায়াসপোরা গুলোর মধ্যে ইজ দ্যাট, একটা হচ্ছে অফ দ্য জুইশ পিপুল, ইহুদিদের ডায়াসপোরা। জুইশ পিপুল কি? ইহুদিদের ডায়াসপোরা। ফেনোমেনন কি? ফেনোমেনন হচ্ছে ম্যাটার, ঘটনা বা বিষয়, ঘটনা। ফেনোমেনন একটা নাউন, ফেনোমেনন কি? নাউন, এটার মানে কোনো ঘটনা বা বিষয়, এটা কি? এটা নাউন, পার্টসের মধ্যে কি? নাউন। বোঝা গেছে ব্যাপারটা? মানে ঘটনা বা বিষয়। তো ইতিহাসের সেরা যে ডায়াসপোরা গুলো আছে এর মধ্যে একটা হচ্ছে কি? জুইশ পিপুল, ইহুদিদের ডায়াসপোরা, হু ওয়ার ফোর্সড, যাদেরকে বাধ্য করা হয়েছিল, টু লিভ দেয়ার ল্যান্ডস, তাদের দেশ ত্যাগ করতে, ইন অ্যানসাইন্ট টাইমস, প্রাচীন সময়ে। অ্যানসাইন্ট টাইমস মানে প্রাচীন সময়। আচ্ছা, এইখানেও স্যাররা শূন্যস্থান তুলে দিতে পারে, অ্যানসাইন্ট টাইমস। বোঝা গেছে ব্যাপারটা? এই যে ইন অ্যানসাইন্ট টাইম, এটা তোমাকে তুলে দিতে পারে স্যাররা। সো অ্যামং দ্য গ্রেট ডায়াসপোরাস অফ হিস্ট্রি, ইতিহাসের সেরা ডায়াসপোরার মধ্যে একটা হচ্ছে জুইশ পিপুলদের ডায়াসপোরা, ইহুদিদের ডায়াসপোরা, হু ওয়ার ফোর্সড টু লিভ দেয়ার ল্যান্ড, যারা তাদের দেশ থেকে বাধ্য হয়েছিল, ইন অ্যানসাইন্ট টাইমস, প্রাচীনকালে বা প্রাচীন সময়। অ্যানসাইন্ট অ্যাডজেক্টিভ, এটার সিনোনিম প্রিমিটিভ, এটার সিনোনিম কি? প্রিমিটিভ, PRIMITIVE, ঠিক আছে? দ্য মুভমেন্ট অফ আরিয়ান, আর্যদের যে আগমন, মুভমেন্ট মানে এটা একটা নাউন, এটার মানে আন্দোলন, আবার এটার মানে নড়াচড়া, আবার এটা মানে সরানো, আবার এটার মানে পরিবর্তন, ঠিক আছে? মুভমেন্ট।
তো এইখানে মুভমেন্ট মানে আন্দোলন না, মুভমেন্ট অফ আরিয়ানস ফ্রম সেন্ট্রাল ইউরোপ, কেন্দ্রীয় ইউরোপ থেকে আর্যদের যে আগমনটা, আরিয়ান এটার বাংলা কি আর্য, আর্য কারা আর অনার্য কারা, আরিয়ান কারা নন আরিয়ান কারা। সো যারা আগে থেকেই এই উপমহাদেশে বসবাস করতো, সাপোজ রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর কোন দেশ থেকে বাংলাদেশে আসে নাই, মানে ভারতে বর্ষে আসে নাই, তখন তার বাংলাদেশ ছিল না আর পাকিস্তানও ছিল না, তখন সব ছিল ভারতবর্ষ, ভারত। তো এই পুরো ভারতে যারা বসবাস করতো আগে থেকেই তাদেরকে বলা হইতো অনার্য, তারা কি অনার্য। আর যারা বাইরে থেকে আসছে তারা আর্য, পর্তুগিজ থেকে আসছে, স্পেন থেকে আসছে, ব্রিটিশরা আসছে, আমেরিকানরা আসছে। সো ওই সেন্ট্রাল ইউরোপ থেকে যারাই এসেছে তারা আর্য, আর যারা আগে থেকেই ছিল তারা অনার্য। রিসেন্ট টাইমে যদি বলো আমাদের দেশে মনে করো আমরা অনার্য, আর রোহিঙ্গারা আসছে, রোহিঙ্গারা আর্য, এই টাইপের, সাপোজ এটা বুঝো তুমি, ঠিক আছে। তো দেখো দ্য মুভমেন্ট অফ আরিয়ান ফ্রম সেন্ট্রাল ইউরোপ, তো সেন্ট্রাল ইউরোপ থেকে কেন্দ্রীয় ইউরোপীয় এলাকা থেকে আর্যদের যে আগমনটা কোথায় আসছিল তারা, টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশে, থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো, হাজার হাজার বছর আগে, ইজ অলসো এ নোট অফ দি ডায়াসপোরা, তো এটাও একটা উল্লেখযোগ্য ডায়াসপোরা, এটা একটা উল্লেখযোগ্য কে দেশান্তরীর ঘটনা। তো দ্য মুভমেন্ট অফ আরিয়ানস ফ্রম সেন্ট্রাল ইউরোপ, কেন্দ্রীয় ইউরোপ থেকে আর্যদের যে আগমনটা টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ভারতীয় উপমহাদেশে, ঠিক আছে, সেটা কি ইজ অন অফ দ্য, দেখো সরি, সেন্ট্রাল ইউরোপ টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অফ থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো, এই থাউজেন্ডস অফ ইয়ার্স অ্যাগো মানে হাজার হাজার বছর পূর্বে। আর কন্টিনেন্ট একটা নাউন, এর মানে উপমহাদেশ, আর কন্টিনেন্ট এটার মানে মহাদেশ, আর সাবকন্টিনেন্ট মানে উপমহাদেশ। তো দেখো আর্যরা সেন্ট্রাল ইউরোপ থেকে যে আসছিল আমাদের দেশে হাজার হাজার বছর আগে, এই ভারতীয় উপমহাদেশে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ইজ অলসো এ নোটওয়ার্দি ডায়াসপোরা, এটা একটা উল্লেখযোগ্য ডায়াসপোরা, এটা একটা কি উল্লেখযোগ্য ডায়াসপোরা। তো এই জায়গাটাতে দেখো এই নোটওয়ার্দি খুবই খুবই ভ্যালুয়েবল একটা শব্দ, নোটওয়ার্দি, এটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ, মানে কি উল্লেখযোগ্য, মেনশনেবল, ADJ, এটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, সো অলদো, যদিও দ্য কজেস অফ দিস ডায়াসপোরা আর আনক্লিয়ার, যদিও কেন আর্যরা সেন্ট্রাল ইউরোপ থেকে আমাদের দেশে আসছিল, ভারতবর্ষে আসছিল, এটার কারণটা আর আনক্লিয়ার, অস্পষ্ট। কেমন? অস্পষ্ট। তো অলদো দ্য কজেস অফ দিস ডায়াসপোরা, তো যদিও এই ডায়াসপোরার কারণটা আর আনক্লিয়ার, আনক্লিয়ার মানে কি অস্পষ্ট। সো ইন 20th সেঞ্চুরি হিস্ট্রি, দেখো ইন 20th সেঞ্চুরি হিস্ট্রি, 20 শতকের ইতিহাসে, নোটওয়ার্দি এর সিনোনিম কি মেনশনেবল, মেনশনেবল বা ওর্থ মেনশনিং, ঠিক আছে। নোটওয়ার্দি এর সিনোনিম মেনশনেবল অথবা ওর্থ মেনশনিং, ঠিক আছে, ওর্থ মেনশনিং, ওর্থ মেনশনিং, TIONING, ঠিক আছে। অথবা তুমি আরেকটা বলতে পারো রিমার্কেবল, এটার সিনোনিম কি রিমার্কেবল, আরেকটা কি রিমার্কেবল, REMARKABLE, রিমার্কেবল। ক্লিয়ার? হাতের লেখা কি জঘন্য। সো নোটওয়ার্দি ডায়াসপোরা বা রিমার্কেবল ডায়াসপোরা, একটা স্মরণীয় বা উল্লেখযোগ্য। ওকে, সো ইন 20th সেঞ্চুরি, 20 শতক, আচ্ছা ইন 20th সেঞ্চুরি হিস্ট্রি, 20 শতকের ইতিহাসে, 20 শতক বলতে কি বোঝায়? 20th সেঞ্চুরি, এই 20 শতক বলতে কত সাল থেকে কত সাল বোঝায়, কে বলতে পারবা? 20th হিস্ট্রি বলতে কি বোঝায়? হোয়াট ডাজ 20th সেঞ্চুরি মিন? 20th সেঞ্চুরি হিস্ট্রি বলো, এই 20th সেঞ্চুরি হিস্ট্রি, এই 20th সেঞ্চুরি হিস্ট্রি দ্বারা কত সাল থেকে কত সাল বোঝায়, কে বলতে পারবা? খুরশেদ আলম, হ্যাঁ দীপ্ত বিশ্বাসের কথা ঠিক আছে যে ভাইয়া আর্য তো শুনতে ভাল লাগে, আমরা আগে থেকে আছি, আমরা হব আর্য, আর যারা পরে আসছে তারা হবে অনার্য, তাই না? এটা কমন কোয়েশ্চেন। আমিও যখন প্রথম আর্য অনার্য নিয়ে পড়ালেখা করি, আমার কাছে মনে হয়েছিল যে এই সিস্টেমটা উল্টা বানাইছে, এই সিস্টেমটা কি উল্টা বানাইছে, হবে হচ্ছে আমরা আগে থেকে আছি, আমরা আর্য, আমরা আরিয়ান, ওরা অনার্য, কিন্তু না, উল্টাটা, আমরা যারা ছিলাম তারা অনার্য, যারা পরে আসছে তারা আর্য। ক্লিয়ার?
ওকে, সো 20th সেঞ্চুরি হিস্ট্রি বলতে কি বোঝায়? হ্যাঁ, 1900 থেকে 1999। ক্লিয়ার? 1900 সাল থেকে 1999 সাল পর্যন্ত যে 100 বছর এইটা। আর বর্তমান কত শতক চলে? 1900 থেকে 1999, এটা আমি আগে একদিন তোমাদেরকে পড়াইছি। আচ্ছা, যদি আমরা 21 শতক নিয়ে পড়তে যাই তাহলে বর্তমান যেটা চলতেছে কত? 21st সেঞ্চুরি, মানে 21 শতক। তো 21 শতক কি 2000 সাল থেকে শুরু হয়েছে, কত পর্যন্ত চলবে 21 শতক? 2099 সাল পর্যন্ত। এটা কি? এটা হচ্ছে 21 শতক। ক্লিয়ার? ওকে, আচ্ছা আচ্ছা, 1901 থেকে 2000 পর্যন্ত না, কিন্তু 99 পর্যন্ত। আবার 3000-এ যখন যাবে তখন 22nd সেঞ্চুরি, মানে 22 শতক। 22 শতক কি 2100 থেকে 2199 পর্যন্ত। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? কিন্তু আমি আগে ভাবতাম কি জানো, ছোটবেলায়, যে 20 শতক হচ্ছে এখন 20 শতক মানে শুরুতে 20 থাকা লাগবে। 20 শতক কি? 20 শতক হচ্ছে 2000 সাল, 2015, 16, 17, 18, 2021 সাল, এইগুলারে ভাবতাম আমি 20 শতক। কিন্তু এটা 20 শতক না, শুরুতে 20 ছিল ভাবতাম। আর 19 শতক মানে বুঝতাম হচ্ছে যে 19 শতক মানে হচ্ছে 1901 সাল থেকে 1999 সাল। কিন্তু 19 শতক মানে কি 1800 থেকে 1899। ক্লিয়ার? ওকে, তো দেখো, ইন 20th সেঞ্চুরি, অর্থাৎ এই 20 শতকের হিস্ট্রি, 20th সেঞ্চুরি হিস্ট্রি, 20 শতকের ইতিহাসে, মানে 1900 থেকে 1999 পর্যন্ত, দ্য প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা, ফিলিস্তিনি ডায়াসপোরা হ্যাজ অ্যাট্রাক্টেড, আকর্ষণ করেছিল, এ লট অফ অ্যাটেনশন, অনেক বেশি মনোযোগ, অ্যান্ড বিন এ কজ অফ কনসার্ন, এবং এটা হয়ে গেছিল একটা উদ্বেগের কারণ, ফর ওয়ার্ল্ড লিডার্স, বিশ্ব নেতাদের কাছে, বিকজ অফ প্লাইট অফ প্যালেস্টিনিয়ান, ফিলিস্তিনিদের দুর্দশার কারণে। সো এই 1901 থেকে 1999 অনেকবার আরব ইসরায়েল যুদ্ধ হয়। তো এই প্রত্যেকটা যুদ্ধে, কিছু কিছু যুদ্ধে আরবরা যেতে, কিছু কিছু যুদ্ধে ইসরায়েলরা যেতে। তো তখন কি হয়? তখন এই যে মানে ফিলিস্তিনিদের অনেক বেশি দুর্দশা পোহাইতে হয়। তো এই প্লাইটের কারণে, ফিলিস্তিনিদের এই দুর্দশার কারণে ওই সময়ে এই ডায়াসপোরাটা, এই যে অভিবাসী বা দেশান্তরীটা, এটা অ্যাট্রাক্টেড, আকর্ষণ করেছিল, এ লট অফ অ্যাটেনশন, অনেক বেশি মনোযোগ, অ্যান্ড বিন এ কজ অফ কনসার্ন, এবং এটা হয়ে গেছিল একটা উদ্বেগের কারণ, ফর ওয়ার্ল্ড লিডার্স, বিশ্ব নেতাদের কাছে, বিকজ অফ দ্য প্লাইট অফ প্যালেস্টিনিয়ান, ফিলিস্তিনিদের দুরবস্থার কারণে। তো এটা যদি কোয়েশ্চেনে আসে যে কেন গত শতকে, 19 শতকে এই ফিলিস্তিনিদের যে ডায়াসপোরা, প্যালেস্টিনিয়ান যে ডায়াসপোরা, কেন এটা এত বেশি মনোযোগ আকর্ষণ করেছিল, তো এটা যদি আসে কোয়েশ্চেনটা, কি অ্যান্সার হবে? বিকজ অফ দ্য প্লাইট অফ দ্য প্যালেস্টিনিয়ান, কেন এই ফিলিস্তিনিদের দুর্দশার বা দুরবস্থার কারণে। কেন? বিকজ অফ দ্য প্লাইট অফ দ্য প্যালেস্টিনিয়ান। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, আজকে বিকালে ক্লাস হবে, জানাই দেওয়া হবে ভাইয়া। দেখো, সো এইটা আসতেই পারে, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এই শব্দগুলো ইম্পর্টেন্ট। হ্যাজ অ্যাট্রাক্টেড, আকর্ষণ করেছিল, এ লট অফ অ্যাটেনশন, অনেক বেশি মনোযোগ, অ্যান্ড বিন এ কজ অফ কনসার্ন, এবং এটা হয়ে গেছিল একটা উদ্বেগের বিষয়। কজ মানে কারণ, অফ কনসার্ন, উদ্বেগের কারণ হয়ে গেছিল, উদ্বেগের বা দুশ্চিন্তার কারণ হয়ে গেছিল, ফর ওয়ার্ল্ড লিডার্স, কাদের কাছে? বিশ্ব নেতাদের কাছে, বিকজ অফ দ্য প্লাইট অফ প্যালেস্টিনিয়ান, কেন? কারণ ফিলিস্তিনিদের দুর্দশার কারণে। প্লাইট মানে কি? দুর্দশা বা দুরবস্থা। তো দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা, আফ্রিকাতেও ম্যাসিভ মানে ব্যাপক পরিমাণের ডায়াসপোরা রয়েছে, ট্রু, ওভার দ্য সেঞ্চুরিজ, শতকের পর শতক জুড়ে, আইদার বিকজ অফ অর, হয়তো যুদ্ধের কারণে, অর বিকজ অফ দ্য র্যাভেজেস অফ নেচার, অথবা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। শুধু আমেরিকা বা শুধু প্যালেস্টাইন, শুধু ভারতবর্ষে, শুধু সেন্ট্রাল ইউরোপে যে ডায়াসপোরা আছে তা না। দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা টু, আফ্রিকাতেও অনেক বেশি ডায়াসপোরা রয়েছে। ম্যাসিভ মানে ব্যাপক, এটার সিনোনিম কি? হিউজ। এটার সিনোনিম কি? হিউজ অথবা গাইগান্টিক, GANTIC, গাইগান্টিক, এটাকে জাইজান্টিকও বলে অনেকে। তো এই জাইজান্টিক বা গাইগান্টিক, এটার মানেও ব্যাপক, বৃহৎ, ম্যাসিভ, হিউজ। তো আফ্রিকাতেও প্রচুর পরিমাণে কি রয়েছে? ডায়াসপোরা রয়েছে।
ওভার দ্য সেঞ্চুরিজ, শতকের পর শতক জুড়ে। আইদার বিকজ অফ অর, কেন আফ্রিকাতে ডায়াসপোরা কেন ঘটে, দেশান্তরী কেন হয়, কেন মানুষ দেশ থেকে আরেক দেশে চলে যায়, বিকজ অফ অর, যুদ্ধের কারণে, অর বিকজ অফ দ্য র্যাবেজেস অফ নেচার, অথবা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। র্যাবেজেস মানে বিপর্যয়, এটার সিনোনিম কি, ক্যালামিটিস, CALAMITY, ক্যালামিটি, এটার মানে কি বিপর্যয় অথবা কি ডিজাস্টার, DISASTER, কি ডিজাস্টার, ক্লিয়ার, এটার মানেও কি বিপর্যয়। বাট কিন্তু দ্য চিফ রিজন, মূল কারণ, হয় দ্য ফেনোমেনন অফ ডায়াসপোরা, যে কারণে ডায়াসপোরার এই ঘটনাটা, ফেনোমেনন মানে কি বলেছি ঘটনা, ইজ অ্যাট্রাক্টিং, আকর্ষণ করছে, সো মাচ অ্যাটেনশন, এত বেশি মনোযোগ নাও বর্তমানে, ইজ গ্লোবালাইজেশন, সেটা কি, সেটা হচ্ছে বিশ্বায়ন। তো বর্তমানে, বাট কিন্তু দ্য চিফ রিজন, মূল কারণ, হোয়াই দ্য ফিনোমিনন অফ ডায়াসপোরা, যে কারণে ডায়াসপোরাটা ঘটতেছে, আর ডায়াসপোরার ঘটনাটা ইজ অ্যাট্রাক্টিং, অ্যাট্রাক্টিং মানে কি আকর্ষণ করতেছে, সো মাচ অ্যাটেনশন, এত বেশি মনোযোগ, অ্যাটেনশন কি নাউন, ইজ গ্লোবালাইজেশন, সেটা কি বিশ্বায়ন। তো বর্তমান সময়ে ডায়াসপোরা এত বেশি মনোযোগ আকর্ষণ কেন করতেছে, বিশ্বায়নের কারণে। কিসের কারণে, বিশ্বায়নের কারণে। সো গ্লোবালাইজেশন মানে কি বিশ্বায়ন। হ্যাঁ, এমডি সাইফুল ইসলাম, ইউ আর রাইট। In 21st century, the Rohingya diaspora has attracted lot of attention, right? রোহিঙ্গা ডায়াসপোরা 21 শতকে এসে অনেক বেশি মনোযোগ আকর্ষণ করেছে, ঠিক আছে। And because became a cause of concern for world leaders because of the plight of the Rohingyas, Rohingya community. ওকে, সো এই জিনিসটা তোমরা কি বুঝতে পেরেছো? এই প্যাসেজটা ছোট কিন্তু পুরা বম, ঠিক আছে। প্যাসেজটা ছোট কিন্তু কোয়েশ্চেন আসার মতো, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি আরেকবার পড়াই দিতাম, বুঝছো, যদি মানে লাইকের কি মানে এতটা ইম্পর্টেন্স বোঝানোর জন্য বলতেছি, মানে আরেকবার যদি সুযোগ থাকতো আমি আরেকবার পড়াই দিতাম, ক্লিয়ার। ওকে, তো এখন আমরা আরেকটা প্যাসেজে যাব, ঠিক আছে। সো এটা তোমরা কাইন্ডলি প্রত্যেকে নিজে থেকে আরেকবার পড়বা, অফকোর্স পড়বা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাইটাল। আচ্ছা, এখন বের করো পেজ নাম্বার হচ্ছে 82, পেজ নাম্বার 81 আর 82 তে দেখো অ্যানি ফ্রাঙ্ক নামে একটা স্টোরি আছে, অ্যানি ফ্রাঙ্ক নামে একটা মেয়ের। সো এইখানে আসো, এই অ্যানি ফ্রাঙ্কের এই স্টোরিটা, এই মেয়েটার ছবি দেওয়া আছে, 82 পেজ বের করো সবাই, ঠিক আছে। এই মেয়েটার ছবি দেওয়া আছে, এটা বের করো। আর এই ফাঁকে আমি একটু পানি খাই। সবাই কিন্তু কম বলে দিলাম আমি। সো বাচ্চারা, প্যাসেজটা কাকে নিয়ে বলো তো? অ্যানি ফ্রাঙ্ককে নিয়ে। একজন লিখছে, ভাইয়া ভাবি কি করে? আমি স্টুডেন্ট মানুষ, এখন পড়ালেখা করি, ভাবি কই পামু? তোমাদের কি মনে হয় ভাবি আছে তোমাদের? মেয়েরা আমারে পাত্তা দেয় না ভাই। ওকে, সো এটা হচ্ছে 82 পেজে, অ্যামেজিং টিনস বা অ্যামেজিং চিলড্রেন্স হু হ্যাভ চেঞ্জড দ্য ওয়ার্ল্ড, এই চ্যাপ্টারের মধ্যে। তারেক রহমান লিখেছে, উল্টা পাল্টা না যাইয়ে ধারাবাহিকভাবে গেলে ভালো হয়।
এত বেশি বোঝা তো ভালো না ভাই। টিচার কি তুমি না টিচার আমি? জ্ঞান একটু কমাই দিও, ঠিক আছে? এখন যে সময় আছে এর মধ্যে তুমি বড় একটা প্যাসেজ পড়ে শেষ করতে পারবা না, তাই এটা ছোট প্যাসেজ বলে তোমার এখন এলে পড়াবো। জ্ঞান একটু কমাই দিও। তোমার চেয়ে তুমি কয় বছরের জুনিয়র আমার? তোমার কি মনে হয় আমি বুঝি না এটা? এত বুদ্ধিমান লোক এরা কইতে আসে ক্লাসে, এত বুদ্ধি। ওকে, বোঝা গেছে ব্যাপারটা। ন্যাশনাল ক্রাশ পাবেল ভাই, সাইফুল ইসলাম। না ভাই, আমি ছোট মানুষ। টেক্সট বুকে কোয়েশ্চেন কি পড়তে হবে? সময় পাইলে পড়বা, পড়া উচিত, ঠিক আছে? তবে প্যাসেজ সবচেয়ে ইম্পর্টেন্ট। ডিউতে পইরাও পাত্তা পান না? না ভাই, মেয়েরা আমার পাত্তা দেয় না। দেখো, স্টার্ট করি আমরা। তো প্যাসটা কাকে নিয়ে? প্যাসটা অ্যানি ফ্রাঙ্ককে নিয়ে। প্যাসটা কাকে নিয়ে? অ্যানি ফ্রাঙ্ক, ঠিক আছে? সো অ্যানি ফ্রাঙ্ক ইজ পারহাপস, তো অ্যানি ফ্রাঙ্ক সম্ভবত দ্য মোস্ট ওয়েল নোন ভিকটিম। এ হচ্ছে সবচেয়ে পরিচিত একজন শিকার। ভিকটিম মানে কি? শিকার। ওয়েল নোন মানে পরিচিত। অব দ্য নাজি হলোকাস্ট, নাৎসি বাহিনীর হত্যাযজ্ঞের। অফ ওয়ার্ল্ড ওয়ার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাজি হলোকাস্ট, নাৎসি যে হত্যাযজ্ঞ, মানে নাৎসি বাহিনী, হিটলারের যে বাহিনী ছিল, গোপন বাহিনী, নাৎসি বাহিনী, তারা যে হত্যাযজ্ঞ চালাইছে, এই হত্যাযজ্ঞের সবচেয়ে পরিচিত যে ভিকটিমটা, অর্থাৎ সারা মানুষ, অনেককেই তো নির্যাতন করছে, অনেককে হত্যা করছে, কিন্তু এদের মধ্যে যে নামটা সবচেয়ে পরিচিত সে কে? সে হচ্ছে অ্যানি ফ্রাঙ্ক। অ্যানি ফ্রাঙ্ক কিন্তু ইনি না, অ্যানি ফ্রাঙ্ক হচ্ছে ইনি, এই যে যাকে দেখতে পারতেছো, 13 বছর বয়সী একটা মেয়ে। তো অ্যানি বর্ন অন 12 জুন 1929। অ্যানি জন্মগ্রহণ করে 1992 সালে 12ই জুন। 12ই জুন 92 বলছি, 1929 সালের 12ই জুনে সে জন্মগ্রহণ করে। ওয়াজ গিভেন এ ডায়েরি। আচ্ছা, যদি 1992 সালে জন্মগ্রহণ করতো তাহলে কিন্তু জীবনে ফেমাস হওয়ার সুযোগ খুবই কম ছিল, কারণ 1992 এর পরে, 1995 এর পরের থেকে যে জেনারেশন আসতেছে এগুলা, এরা এতটা ইন্টেলিজেন্ট না। মানে এই জেনারেশন, মানে এরা বই লেখা, ডায়েরি লেখা, এই জেনারেশন ভুলে গেছে। এরা ফেসবুক পাইছে, ফোন পাইছে, গুগল পাইছে, ইউটিউব পাইছে, এদের মধ্যে ক্রিয়েটিভিটি খুবই কম, আমি মানি এটা। সো অ্যানি বর্ন অন 12 জুন 1929। অ্যানি 1929 সালের 12 জুন জন্মগ্রহণ করে। ভাই, এদের বার্থ ডেট গুরুত্বপূর্ণ কতটুকু? তেমন না। তো ওয়াজ গিভেন এ ডায়েরি, তাকে একটা ডায়েরি দেওয়া হয়েছিল, তবে প্যাসেজটা ইম্পর্টেন্ট। তাকে একটা ডায়েরি দেওয়া হয়েছিল অ্যাট দ্য এজ অফ 13। তো অ্যানি ফ্রাঙ্ক যিনি, তাকে 13 বছর বয়সে তার বাবা একটা ডায়েরি দিছিল, ইন হুইচ, যেটাতে সি ক্রনিকেলড। ক্রনিকেলড মানে কি? ধারাবাহিকভাবে বা ক্রমাগতভাবে কোনো কিছু লিপিবদ্ধ করা, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্রনিকেল। তো সেই যে ডায়েরিটা তাকে 13 বছর বয়সে দেওয়া হয়েছিল, তাতে সে ধারাবাহিকভাবে বা ক্রমাগতভাবে লিপিবদ্ধ করেছিল হার লাইফ, তার জীবনটা, ফ্রম 1942 টু 1944, 1942 থেকে 44 সাল পর্যন্ত তার জীবনে কি ঘটেছে সেটা সে ক্রনিকেল করেছিল, ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করেছিল। তো এখানে আমি একটু বলি, অ্যানি আর তার পরিবার হচ্ছে একটা গুহায়, অ্যামস্টারডামের একটা গুহায় লুকায়িত ছিল, লুকায় বসবাস করত নাৎসি বাহিনীর হত্যাযজ্ঞ থেকে, অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য। কিন্তু তাদের মধ্যে একজন বিশ্বাসঘাতকতা করে, ওই গুহায় যারা থাকতো তাদের সাথে একজন বিশ্বাসঘাতকতা করার কারণে ওই ইডাকে ধরে নিয়ে যায়। তার পরিবার সবাই মারা যায়, একমাত্র তার বাবা বাদে। পরে এই যে ডায়েরিটা, যেটাতে ওই যে গুহায় থাকাকালীন যে টাইমগুলো সে স্পেন্ড করেছে, ওই টাইমগুলো নিয়ে লেখা, অর্থাৎ সে যে ওই যে সিক্রেট অ্যানেক্স, গোপন যে গুহাটা, ওই গুহায় যে সময়টা সে অতিবাহিত করেছে, কত অনিশ্চয়তায়, কত মানে মৃত্যুর ঝুঁকি, যে কোনো মুহূর্তে নাৎসি বাহিনী খুঁজে পেলে যে কোনো মুহূর্তে মেরে ফেলবে, অত্যাচার করবে, নির্যাতন করবে পরিবার সহ। সো এই যে অনিশ্চয়তার দিনগুলা, এই স্টোরিগুলাই লেখা ছিল ওই ডায়েরিটাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা গুহায় লুকিয়ে বাঁচার কাহিনী। তো এইটা পরবর্তীতে মেয়েটা অবশ্য মারাই যায়, নাৎসি বাহিনীর হাতে ধরা খায় প্রতারণার কারণে, মানে প্রতারণা করে একজন তাদের মধ্যে থেকে, পরে ওদেরকে পেয়ে যায়। তো ওর বাবা শুধু হচ্ছে হয়, মানে ওর বাবা শুধুমাত্র বেঁচে যায় কোনোভাবে। পরে ওর বাবা এই ডায়েরিটা পায়, ডায়েরিটা পাওয়ার পরে ওর বাবা এই ডায়েরিটা পাবলিশ করে দেয় পৃথিবীব্যাপী। আর এই ডায়েরি পাবলিশ হওয়ার পরে পুরো পৃথিবী ছেয়ে যায়, পুরো পৃথিবী কেঁপে যায় স্টোরিতে।
ওকে দেখো, সো অ্যানি ফ্র্যাঙ্ক ইজ পারহ্যাপস, তো অ্যানি এরপরটা দেখো, তো সে ক্রনিকল করেছিল হার লাইফ, তার জীবনটা 1942 থেকে 1944 পর্যন্ত। অ্যাডমিশনে কি প্যাসেজ দিবে নাকি অনলি কোয়েশ্চেন দিবে? প্যাসেজ দিবে না, প্যাসেজ থেকে কোয়েশ্চেন দিতে পারে, প্যাসেজ জীবনও দিবে না। সো ডিউরিং দিস টাইম, এই সময়টাতে অ্যানি স্পেন্ড 2 ইয়ার্স, তো 1942 থেকে যে 44 যে টাইমটা, এই সময়টাতে অ্যানি 2 বছর কাটিয়েছিল ইন হাইডিং উইথ হার ফ্যামিলি, তার পরিবারের সাথে লুকিয়ে কাটিয়েছিল ইন নাজি অকুপাইড, নাজিদের দখলকৃত মানে নাৎসি বাহিনীর দখলকৃত অ্যামস্টারডাম শহরে, ইন এ সিক্রেট অ্যানেক্স, সেখানকার একটা গোপন গুহায়। সিক্রেট অ্যানেক্স কি? গোপন গুহা। উইথ 4 আদার জিউস, যেখানে আরো 4 জন ইহুদি ছিল। জিউস মানে কি? ইহুদি। যেখানে আরো কয়জন ইহুদি ছিল? 4 জন। তো বিট্রেড অ্যান্ড ডিসকভার্ড ইন 1994, তো তাদের সাথে একজন প্রতারণা করে। বিট্রেড মানে তারা প্রতারণার শিকার হয়। বিট্রেড মানে কি? প্রতারণার শিকার। তাদের সাথে কেউ প্রতারণা করেছে। অ্যান্ড ডিসকভার্ড, এবং তাদেরকে খুঁজে পায়, আবিষ্কার করে ফেলে নাৎসি বাহিনী, মানে নাৎসি বাহিনী তাদেরকে পেয়ে যায় ইন 1994, 1944 সালে। তো অ্যানি ওয়াজ সেন্ট টু দ্য বার্জেন বেলসেন কনসেন্ট্রেশন ক্যাম্প, তো অ্যানিকে পাঠানো হয় বার্জেন বেলসেন কনসেন্ট্রেশন ক্যাম্পে। কনসেন্ট্রেশন মানে মনোযোগ, তাই না? আমরা যেটা জানি এটা একটা নাউন। কনসেন্ট্রেশন মানে কি? মনোযোগ। কিন্তু এই কনসেন্ট্রেশন ক্যাম্প, এটার মানে মনোযোগের ক্যাম্প না, এটার মানে নির্যাতনের ক্যাম্প। কনসেন্ট্রেশন ক্যাম্প কি? নির্যাতনের ক্যাম্প, যেখানে মানুষকে নির্যাতন করা হয়, তাকে বলা হয় কি? কনসেন্ট্রেশন ক্যাম্প। তো তাকে কোন কনসেন্ট্রেশন ক্যাম্পে, নির্যাতনের ক্যাম্পে নেওয়া হয়? বার্জেন বেলসেন ক্যাম্পে। হয়ার, যেখানে সে ডাইড অফ টাইফুস ইন 1945, যেখানে সে 1 বছর পরে মানে 1945 সালে টাইফুস রোগে মারা যায়, সেই কনসেন্ট্রেশন ক্যাম্পে। তো অ্যানিস ফাদার, অ্যানির বাবা ওটো ফ্রাঙ্ক, অ্যানির বাবার নাম কি ছিল? ওটো ফ্রাঙ্ক ওয়াজ দ্য অনলি অকুপেন্ট অফ দ্য সিক্রেট অ্যানেক্স, তো ওই যে অ্যানেক্সটা, গোপন যে গুহাটা, সেখানকার একমাত্র বাসিন্দা। অকুপেন্ট মানে বাসিন্দা, সেখানকার একমাত্র বেঁচে থাকা বাসিন্দা। দেখো তার বাবা, দেখ একটু আমরা খেয়াল করি, অ্যানিস ফাদার, অ্যানির বাবা ওটো ফ্রাঙ্ক ওয়াজ দ্য অনলি অকুপেন্ট অফ দ্য সিক্রেট অ্যানেক্স টু সার্ভাইভ দ্য ওয়ার, সার্ভাইভ মানে টিকে থাকা, বেঁচে থাকা, দ্য ওয়ার। তো ওই যুদ্ধ থেকে একমাত্র, ওই যুদ্ধে ওই গুহা থেকে অনলি অকুপেন্ট, একমাত্র একজনই বাসিন্দা বেঁচে ছিল, যেটা হচ্ছে অ্যানিস ফাদার, অ্যানির বাবা। তার নাম কি ছিল? ওটো ফ্রাঙ্ক। অকুপেন্ট মানে বাসিন্দা, দখলদার। অফ দ্য সিক্রেট অ্যানেক্স মানে গুহায় বাকি সবাই মারা গেছে, সে একাই আছে, তো তাকে তুমি বাসিন্দা বলো আর তাকে তুমি দখলদার বলো, একই কথা। টু সার্ভাইভ দ্য ওয়ার, যে ওই যুদ্ধটা সার্ভাইভ করতে পেরেছিল, ওই যুদ্ধে টিকে থাকতে পেরেছিল একমাত্র তার বাবা, যার নাম কি ছিল? ওটো ফ্রাঙ্ক। তো ইন 1947, 1947 সালে, কত সালে? 47 সালে। অ্যানি মারা যায় কত সালে? 1945 সালে। সো 45-এর পরে 47-এ গিয়ে হি পাবলিশড অ্যানিস ডায়েরি, সে অ্যানির ডায়েরিটা পাবলিশ করে অ্যাজ কি নামে? দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল, একটা ইয়াং গার্লের ডায়েরি নামে। তো 1947 সালে সে অ্যানির ডায়েরিটাকে প্রকাশ করে কি হিসেবে? দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল। অকুপেন্টের সিনোনিম কি হতে পারে? অকুপেন্টের সিনোনিম হতে পারে রেসিডেন্ট, রেসিডেন্ট, রেসিডেন্ট অথবা সেটেলার, রেসিডেন্ট অথবা সেটেলার। তো অ্যানির বাবা 47 সালে, এই সালগুলো মনে রেখো, গুরুত্বপূর্ণ। 47 সালে হি পাবলিশড অ্যানিস ডায়েরি, সে অ্যানির ডায়েরিটাকে প্রকাশ করে অ্যাজ দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল, কি নামে? দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল। এইটুক একদম মুখস্থ করে ফেলো। কি নাম ছিল অ্যানির ডায়েরিটার, যে নামে তাকে পাবলিশ করে? দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল, দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল। আর কত সালে পাবলিশ করা হয়? 1947 সালে। পাবলিশ কে করে? তার বাবা। তার বাবার নাম কি ছিল? ওটো ফ্রাঙ্ক। কি নাম? ওটো ফ্রাঙ্ক। এগুলো যেন ভুইল না। ওকে, সো অ্যানিস ডায়েরি, তো অ্যানির ডায়েরিটা দ্য অ্যাকাউন্ট অফ হার ইন্টারনমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ হার ডিপ বিলিফ ইন হিউম্যানিটি। তো এখন প্রশ্ন করো, ভাই কি ছিল এই ডায়েরিতে? এত ফেমাস কেন এই ডায়েরি, তাই না? কি পড়লো? আশিক, কিসের শব্দ হয়? ওকে, বলো যে ভাইয়া কেন এরা, তাহলে দেখো কেন হয় অ্যানিস ডায়েরি। তো অ্যানির যে ডায়েরিটা, দ্য অ্যাকাউন্ট অফ হার ইন্টারনমেন্ট, তার ওই অন্তর্বর্তীকালীন যে সময়টা, ইন্টারনমেন্ট মানে গুহায় যে অন্তরায়নে যে সময়টা কাটাইছে, মানে গুহার মধ্যে লুকায় লুকায় চুপায় চুপায় যে জীবনটা কাটাইছে, সেটা ছিল ওই ডায়েরিতে। অ্যাজ ওয়েল অ্যাজ, এবং হার ডিপ বিলিফ ইন হিউম্যানিটি, এবং মানবতার প্রতি তার তীব্র বিশ্বাস, এই জিনিসটা ছিল ওই ডায়েরিতে। হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ওয়াইডলি রিড বুকস, আর এই কারণেই এই বইটা হ্যাজ বিকাম হয়েছিল ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট, পৃথিবীর অন্যতম পঠিত, সবচেয়ে বেশি পঠিত ওয়াইডলি রিড বুকস,
দেখো ওয়ার্ল্ডস মোস্ট ওয়াইডলি রিড, সবচেয়ে বেশি, ওয়াইডলি মানে প্রশস্ত, বিস্তৃত, সবচেয়ে বেশি পঠিত একটা বইয়ের মধ্যে অন্যতম। সো অ্যানিস ডায়েরি দ্য অ্যাকাউন্ট অফ হার ইন্টারনমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ হার ডিপ বিলিফ ইন হিউম্যানিটি, এবং মানবতার প্রতি তার তীব্র বিশ্বাস, হ্যাজ বিকাম, এই কারণেই ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ওয়াইডলি রিড বুকস হয়েছিল, এই কারণে বিশ্বের সবচেয়ে বেশি পঠিত, সবচেয়ে বেশি সমাদৃত একটা বই হয়েছিল। আর এখন সেই ইসরায়েলি হিউম্যানিটির প্রতি যা দেখায় প্যালেস্টাইনে, ফিলিস্তিনে, হিটলার যেটা করছিল ঠিকই করছিল। ওকে দেখো ওকে, তো এটা হচ্ছে আমাদের ছোট্ট করে অ্যানি ফ্রাঙ্কের কাহিনীটা, মোটামুটি ইম্পর্টেন্ট আসার মতো, ঠিক আছে। এই নামটা স্পেশালি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল। 1947 সালে তার বাবার নাম কি ছিল? ওটো ফ্রাঙ্ক। সে মারা যায় কত সালে? 1945 সালে, অ্যালি ফ্রাঙ্ক। আর তারা থাকতো কোথায়? অ্যামস্টারডামের একটা সিক্রেট গুহায়। ক্লিয়ার? ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করে ফেলো, যে ভাই আমার এই প্রশ্নটা আছে। মুস্তাফিজুর করো, কি কোয়েশ্চেন মুস্তাফিজ? পারহাপস মানে সম্ভবত, পসিবলি। একজন লিখছে মাইয়ার বাপের নামও গুরুত্বপূর্ণ। মাইয়ার বাপ, মাইয়ার বাপের নামও গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিট্রেড অ্যান্ড ডিসকভার্ড ইন 1994, এটা কেমন সেন্টেন্স? এটা হচ্ছে উজ্জ আছে, এখানে ছিল দে ওয়ার বিট্রেড অ্যান্ড ডিসকভার্ড। তো দে ওয়ার বিট্রেড, তো এখানে দে ওয়ার বিট্রেড যে অংশটা, এটা স্যাররা উজ্জ রেখেছে। তো দে ওয়ার বিট্রেড অ্যান্ড ডিসকভার্ড, এটা প্যাসিভ। তারা তো নিজেদের সাথে মানুষ নিজে প্রতারণা করতে পারে না, নিজেরে নিজে ধরা খাবে না, তাদেরকে প্রতারণা করা হয়েছিল তাদের সাথে, অ্যান্ড ডিসকভার্ড। সো দে ওয়ার বিট্রেড অ্যান্ড ডিসকভার্ড, ঠিক আছে। দে ওয়ার, কিন্তু সেটা উজ্জ। দে ওয়ার বিট্রেড অ্যান্ড ডিসকভার্ড ইন 1944। আইবি এর কি আলাদা কোনো ইউনিট আছে? না, আইবি এর পরীক্ষাই আলাদা, ইউনিট না, ডাইরেক্ট পরীক্ষা সিস্টেমই আলাদা। আইবি এর নিজেরা নিজে পরীক্ষা নেয়, মানে নিজেদেরটা নিজে করে সবকিছু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে। ভাইয়া টেক্সট বুক থেকে প্যারাগ্রাফ আসার কোনো পসিবিলিটি আছে? আছে। ফক মিউজিক আসতে পারে, ডায়াসপোরা আসতে পারে, পিস মুভমেন্ট আসতে পারে, তারপরে বুড়িগঙ্গা রিভার আসতে পারে, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আসতে পারে, 7ই মার্চ স্পিচ নিয়ে আসতে পারে। টেক্সট বুক থেকে এই প্যাসেজগুলো গুরুত্বপূর্ণ খুবই। ভাইয়া রেসিডেন্টের মিনিং কি? বাসিন্দা। রেসিডেন্ট মানে বাসিন্দা, বাসিন্দা। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বিলিফ আর বিলিভ কি এক? বিলিফ মানে বিশ্বাস। সুন্দর প্রশ্ন করেছো, দাঁড়াও এটা একটু দেখাই দিই। BELIEF, এটা নাউন, এটা মানে কি? বিশ্বাস। এটা মানে বিশ্বাস, নাউন। আর বিলিভ, BELIEVE, চমৎকার প্রশ্ন করেছো। বিলিভ এটা কি? এটা মানে বিশ্বাস করা, এটা কি ভার্ব? একটা হচ্ছে বিশ্বাস, বিলিভ, আর একটা হচ্ছে বিশ্বাস করা, বিলিভ। বিশ্বাস ইংলিশ কি? নাউন। আর বিশ্বাস করা বিলিভ। তো যখন বিশ্বাস করা ইভি, তো তখন এটা বিলিভ, এটা ভার্ব। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার কোনো প্রশ্ন থাকলে আগামীকাল করো ভাইরা, ক্লাস আছে। সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।